আচ্ছা, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের কাজ, শক্তি, ক্ষমতা অধ্যায়ের আরেকটি গুরুত্বপূর্ণ লেকচার দেওয়ার চেষ্টা করছি আমি। তো আজকে আমরা যে টপিকটা নিয়ে শুরুতে আলোচনা করব সেটা হচ্ছে স্প্রিং বিভব শক্তি আমরা কিভাবে ক্যালকুলেশন করতে পারি। তো বিভব শক্তির সংজ্ঞা হচ্ছে যে কোনো বস্তুর অবস্থান পরিবর্তন করার জন্য বস্তুটি কাজ করার যে সামর্থ্য বা শক্তি অর্জন করে, অর্থাৎ একটা বস্তু একটা অবস্থানে আছে, সেখান থেকে যদি ওই বস্তুটাকে অন্য আরেকটা অবস্থানে নিয়ে যাওয়া হয়, তাহলে ওই বস্তুটি কাজ করার যে সামর্থ্য বা শক্তি অর্জন করে তাকেই বলা হচ্ছে বিভব শক্তি। তার মানে বিভব শক্তি অ্যাকচুয়ালি পরিমাপ করা হচ্ছে তার অবস্থান পরিবর্তন করার জন্য কৃত কাজ দিয়ে। তার মানে কোন একটা বস্তুর অবস্থার পরিবর্তন করতে হলে অবশ্যই আমার কি করতে হবে, সেখানে কাজ করতে হবে। ঠিক আছে, এখন আমরা স্প্রিং বিভব শক্তি যখন বের করব, আচ্ছা তাহলে এক কথায় উত্তর দাও তো যে আমরা বিভব শক্তি তাহলে কি দিয়ে পরিমাপ করছি? আমরা এক কথায় উত্তর দাও। কাজ দ্বারা। ভেরি গুড। আচ্ছা, গতি শক্তি কি দিয়ে পরিমাপ করা হচ্ছে বলো তো? বলো, গতি শক্তি কি দিয়ে পরিমাপ করা হয়? তোমরা কি শুনতে পাচ্ছ আমাকে? আচ্ছা, তার মানে তোমরা লেখাপড়া করো না, এই হচ্ছে আসল বিষয়। গতিশক্তি এবং বিভব শক্তি দুইটাই পরিমাপ করা হয় কৃত কাজ দিয়ে পরিমাপ করা হয়, কাজ। ঠিক আছে, x = 0। আচ্ছা, এখন আমার এই ক্ষেত্রে গতিশক্তি মানে কি? যে কোনো বস্তু গতিশীল অবস্থা বজায় রাখার জন্য কাজ করার যে সামর্থ্য বা শক্তি অর্জন করে। তার মানে কোন একটা বস্তুকে গতিশীল রাখতে গেলে অবশ্যই কি করতে হবে? তার উপরে কাজ করতে হবে না? কাজ না করলে কি বস্তু গতিশীল থাকবে? তাহলে এই যে গতিশক্তি কি দিয়ে পরিমাপ করা হলো? কৃত কাজ দিয়ে। একইভাবে তুমি বিভব শক্তি কি দিয়ে পরিমাপ করছো? এই যে mkg ভরে কণাটা যে x = 0 রেখার উপরে ছিল আগে, যেটাকে বলা হচ্ছে স্প্রিং এর স্বাভাবিক অবস্থা, সেখান থেকে যখন আমরা 2 নং এবং 3 নং চিত্রে দেখতে পাচ্ছি যে 2 নং চিত্রে প্রসারণ হয়েছে, mkg ভরে কণাটা ডান দিকে সরে গিয়েছে, আর 3 নং চিত্রে mkg ভরে কণাটা বাম দিকে সরে গেল। তো এই যে mkg ভরে কণার সরণ এখানে কে ঘটিয়েছে বলো? mkg ভরে কণাকে স্বাভাবিক অবস্থা থেকে এই যে প্রসারণ ঘটানো হলো বা এখানে সংকোচন ঘটিয়ে যে তার অবস্থার পরিবর্তন করানো হলো, এটা কে করেছে বলো তো? বাহ্যিক বল। বাহ্যিক বল দ্বারা তার উপরে কি হয়েছে বলো? কাজ সম্পাদিত হয়েছে। বাহ্যিক বল দ্বারা তার যে পরিমাণ কাজ সম্পাদিত হয়েছে, সেই কাজটি হচ্ছে ওই বস্তুর মধ্যে স্থিতিশক্তি বা বিভব শক্তি হিসেবে সঞ্চিত থাকে। ঠিক আছে, আচ্ছা এখন তোমার এই যে একটা স্প্রিং কে যে 1 নং চিত্র থেকে যে তুমি 2 নং এবং 3 নং চিত্র তৈরি করলা তথা প্রসারণ বা সংকোচন করলা, ফলে mkg ভরে কণাটার কি হয়েছে? তার স্বাভাবিক অবস্থার পরিবর্তন হয়েছে। তো স্বাভাবিক অবস্থার পরিবর্তন হওয়ার জন্য এখানে কি বাহ্যিক বল দ্বারা এখানে কাজ সম্পাদিত হয়েছে। তো বাহ্যিক বলটা আমরা অলরেডি এটা করে ফেলেছি, কিন্তু বাহ্যিক বলটা কত বলতো? Fex, মানে এক্সটার্নাল ফোর্স, দ্যাট ইজ ইকুয়াল টু কত? kx না? তাহলে আমার এই ক্ষেত্রে কৃত কাজ DW মনে পড়ে? DW = ইন্টিগ্রেশন x ইনিশিয়াল, আর এটা হচ্ছে x ফাইনাল Fext ইনটু dx। এটা কিন্তু অলরেডি করানো হয়ে গেছে তোমাদের। ঠিক আছে, এটা অলরেডি করানো হয়ে গেছে। আচ্ছা, এখন এখানে দুইটা বল আছে কিন্তু খেয়াল করবে, একটা হচ্ছে স্প্রিং বল আছে, কিন্তু স্প্রিং বলটা হচ্ছে Fs, স্প্রিং বল বা বাধাদানকারী বল বা প্রত্যয়নী বল, পুনরানয়ন বল, স্থিতিস্থাপক বল, অনেকগুলো নাম আমি বলেছিলাম, যেটাকে আমরা নামকরণ করেছিলাম -kx। এখন বলো তো আমার এখানে যে কাজ বের করতে হবে, যেহেতু কাজ দ্বারা বিভব শক্তি পরিমাপ করা হচ্ছে, তাহলে আমার কাজটাই হচ্ছে বিভব শক্তি, কৃত কাজটাই। এখন কাজ আমি কোন বল দিয়ে বের করব? এটা কি আমি বাধাদানকারী বা তোমার স্প্রিং বল দিয়ে করব নাকি প্রযুক্ত বল দিয়ে করব? প্রযুক্ত বল দিয়ে করব। কেন বলো তো? সংজ্ঞায় তো বলা হচ্ছে যে mkg ভরে কণার স্বাভাবিক অবস্থা হতে অন্য কোনো অবস্থানে নিয়ে গেলে, তার মানে তার অবস্থার পরিবর্তন ঘটানো হলে, এখন এই অবস্থার পরিবর্তন, এই যে mkg ভরে 1 নং চিত্রে যে mkg ভরে কণাটা যে স্বাভাবিক অবস্থায় ছিল বা স্প্রিংটা যে স্বাভাবিক অবস্থায় ছিল, এখান থেকে কি এই স্প্রিং এর আপনা আপনি প্রসারণ বা সংকোচন হবে, নাকি বাহ্যিক বল প্রয়োগ করে এর অবস্থার পরিবর্তন করতে হবে? বাহ্যিক বল প্রয়োগ করে। বাহ্যিক বল প্রয়োগ করে এর অবস্থার পরিবর্তন করতে হবে। তার মানে বাহ্যিক বল দ্বারা যে কাজ সম্পাদিত হবে সেটাই হচ্ছে তার মধ্যে সঞ্চিত শক্তি বা বিভব শক্তি। সুতরাং এই বল দ্বারা কিন্তু কাজ বের করা যাবে না স্প্রিং বল দ্বারা। ক্লিয়ার হয়েছে সবাই? আচ্ছা, এখন এটা ক্যালকুলেশন করলে তো আমরা কত হয় এটা তো জানি। ইন্টিগ্রেশন DW মানে কত আমরা লিখতে পারি? W, দ্যাট ইজ ইকুয়াল টু
ইন্টিগ্রেশন এটা এক্স ইনিশিয়াল, উপরে হবে তোমার এক্স ফাইনাল, মানে ইনিশিয়াল সরণ ফাইনাল সরণ, আর এফ এক্স টি মানে কত, প্লাস কে এক্স, প্লাস লেখার দরকার হয় না। দ্যাট ইজ, এটা ক্যালকুলেশন করলে ফাইনালি আমরা কত পেয়ে যাই বলো তো? ফাইনালি আমরা কি হাফ কে ইনটু এক্স ফাইনাল করানো হয়ে গেছে, কিন্তু এইগুলো এক্স এফ স্কয়ার মাইনাস এক্স ইনিশিয়াল তার উপরে স্কয়ার, এই রেজাল্ট আসে কিনা এটা আমাকে জানাও তো সবাই। এটা ইন্টিগ্রেট করার পরে এই রেজাল্ট আসবে কিনা এটা আমাকে বলো। আচ্ছা, এখন এই কৃত কাজটাকে কি বলা হচ্ছে বলো? এই কৃত কাজটাই কি? বিভব শক্তি। বিভব শক্তি, স্প্রিং স্প্রিং বিভব শক্তি। তো সেই বিভব শক্তিকে আমরা এখন কি নামকরণ করব? দ্যাট ইজ পটেনশিয়াল এনার্জি। বিভব শক্তি বা স্থিতি শক্তি দুইটা নামই করতে পারো, কোনো সমস্যা নেই, একই জিনিস। হাফ কে ইনটু এক্স ফাইনাল তার উপরে স্কয়ার মাইনাস এক্স ইনিশিয়াল তার উপরে স্কয়ার। এই যে আমরা যে সমীকরণটা পেলাম, এটাই হচ্ছে স্প্রিং সংকোচন বা প্রসারণের ক্ষেত্রে স্প্রিং এর মধ্যে যে শক্তি সঞ্চিত হয়। যেমন তোমরা ছোটবেলায় যে খেলনা গাড়িগুলো নিয়ে খেলা করেছো, বা তোমার বাসা বাড়িতে যে ছোট ভাই বোনেরা আছে তারা যে খেলনা গাড়িগুলো আছে, তো সেই খেলনা গাড়িগুলোর মধ্যে কিন্তু স্প্রিং আছে। এই স্প্রিং এর উপরে যখন আমরা বল প্রয়োগ করি, তখন তার মধ্যে তোমার এখানে কাজ করা হয়। এই কাজটা স্প্রিং এর মধ্যে কি শক্তি হিসেবে সঞ্চিত হচ্ছে? স্থিতি শক্তি হিসেবে সঞ্চিত হচ্ছে। এখন তোমার বলটা যখন অপসারণ হয়, তখন যেমন একটা খেলনা গাড়ির কথা যদি আমি বলি, তাহলে খেলনা গাড়ি আমরা যে স্প্রিং আছে, ওই স্প্রিং কে যখন ঘুরানো হয়, তখন এখানে কাজ করছো কিন্তু তুমি, সেই কাজটা স্প্রিং এর মধ্যে কি হিসাবে জমা হচ্ছে? এই যে স্থিতিশক্তি বা বিভব শক্তি হিসাবে জমা হচ্ছে। এখন তুমি যখন কাজ শেষ করে তুমি যখন এই গাড়িটাকে ছেড়ে দাও, তখন কি গাড়ি স্থির থাকে না সামনের দিকে গতিশীল হয় বলো তো? বা ডানে বামে দিয়ে গতিশীল সামনের দিকে গতিশীল হয়। তাহলে এই যে গতিশীল হয়েছে, এই গতিশীল তাহলে কোন শক্তি থেকে কোন শক্তিতে রূপান্তরিত হচ্ছে এখানে বলো? স্থিতি শক্তি থেকে গতি শক্তিতে রূপান্তর হয়েছে। হ্যাঁ, প্রথমে তুমি কাজ করে সেখানে শক্তি সঞ্চয় করলে, যেটাকে বলা হচ্ছে স্থিতি শক্তি বা বিভব শক্তি। এই বিভব শক্তিটাই পরবর্তীতে গতি শক্তিতে রূপান্তরিত হচ্ছে, যার জন্য গাড়িটা সামনের দিকে গতিশীল হচ্ছে। তাহলে খেলনা গাড়ি কিভাবে কাজ করে বা খেলনা গাড়ি সামনের দিকে গতিশীল হয় কেন ব্যাখ্যা করে, এটা কি ব্যাখ্যা করতে পারবে? অনুধাবনমূলক প্রশ্ন, এটা খুব ইম্পর্টেন্ট, পরীক্ষা আসে কিন্তু, এটা একটু মনে রেখো। হ্যাঁ, খুবই ইম্পর্টেন্ট অনুধাবনমূলক প্রশ্ন। তো খেলনা গাড়ি মানে স্প্রিং সংবলিত একটি খেলনা গাড়ি সামনের দিকে গতিশীল হয় কিভাবে, ব্যাখ্যা করো। তাহলে ব্যাখ্যা করা যাবে না যে প্রথমে স্প্রিং এর উপরে সেখানে শক্তি সঞ্চয় করতে হবে, তো শক্তি সঞ্চয় করার জন্য তোমার কাজ করতে হবে, এই কাজটা স্প্রিং এর মধ্যে সঞ্চিত শক্তি হিসেবে জমা থাকবে, বা স্থিতি শক্তি বা বিভব শক্তি হিসেবে জমা থাকবে, যেই সঞ্চিত শক্তি বিভব শক্তি পরবর্তীতে গতি শক্তিতে রূপান্তরিত হয়ে গাড়িকে চলাচলে সহায়তা করে। এটা লিখলে 2 এর মধ্যে 2 পেয়ে যাবে। আচ্ছা, এখন বলো তো, আমরা গত লাস্ট ক্লাসে যে আমরা অভিকর্ষীয় বিভব শক্তি পড়েছিলাম, অভিকর্ষীয় বিভব শক্তিটা ছিল আমাদের ইপি দ্যাট ইজ ইকুয়াল টু mgh। তো এখানে অভিকর্ষীয় বিভব শক্তি কি কি হতে পারে বলো তো? অভিকর্ষীয় বিভব শক্তি প্লাসও হতে পারে, আবার মাইনাসও হতে পারে, তাই না? তার মানে আমার ইপি পটেনশিয়াল এনার্জি এটা প্লাসও হয়, আবার পটেনশিয়াল এনার্জি এটা মাইনাসও হয়, দুইটাই হতে পারে, প্লাস মাইনাস দুইটাই হতে পারে। এবং আরেকটা জিনিস আমরা দেখেছিলাম যে ইপি সমানুপাতিক এইচ। এইচ মানে হচ্ছে উচ্চতা বা সরণ, আমরা এটাকে নামকরণ করতে পারি। ভার্টিক্যালের জন্য আমরা এইচ লিখেছি। তো সেক্ষেত্রে আমার বিভব শক্তি তাহলে কি সরণের সমানুপাতিক অভিকর্ষ বিভব শক্তি। এম আই রাইট? দেখো তো ডানের এই দুটো পয়েন্ট ক্লিয়ার কিনা সবাই? জি স্যার। আচ্ছা, নাও স্প্রিং পটেনশিয়াল এনার্জি, হোয়াট উইল হ্যাপেন? স্প্রিং পটেনশিয়াল এনার্জি কি ধনাত্মক হতে পারে বা ঋণাত্মক হতে পারে, এরকম প্রশ্ন কি হতে পারে বলো তো? স্প্রিং বিভব শক্তি কি ঋণাত্মক জি হতে স্যার, পারে? হতে পারে। জি স্যার, হতে পারে। হতে পারে, অনেকে যদি বলেছে সংকুচিত করা হয়। হতে পারে। দেখো এই যে এক্স এফ গ্রেটার দ্যান যদি এক্স ইনিশিয়াল হয়, দেখো তাহলে এখানে মান বসাতে হবে। তাহলে সেই ক্ষেত্রে আমার ইপিটা কি হবে? ইপিটা প্লাস হবে। আর যদি এক্স এফ লেস দ্যান এক্স আই হয়, মানে ইনিশিয়াল সরণটাই বড় আর ফাইনাল সরণটা ছোট, সেই ক্ষেত্রে আমার এই ক্ষেত্রে কি হবে? ইপিটা মাইনাস হবে। তার মানে আমার স্প্রিং পটেনশিয়াল বিভব মানে স্প্রিং পটেনশিয়াল এনার্জি এটা প্লাস হতে পারে, মাইনাসও হতে পারে। তার মানে অভিকর্ষে বিভব শক্তির ক্ষেত্রে যা ছিল এটার ক্ষেত্রেও তাই। তাহলে এটা কোনো পার্থক্য না, এটা হচ্ছে সাদৃশ্য, সিমিলারিটি। সো হোয়াট ইজ ডিসিমিলারিটি? কেউ বলতে পারবে? স্যার, ওইটা দূরত্বের সমানুপাতিক, এটা দূরত্বের বর্গের সমানুপাতিক। হ্যাঁ, ও যেটা বলার চেষ্টা করতেছে আমি একটু ক্লিয়ার করে একটু বুঝাই। সমীকরণটাকে আরেকটু সিম্পলিফাই করতেছি। ধরো ইনিশিয়াল সরণটা সাম্যাবস্থা থেকে আমরা শুরু করলাম, তাহলে xi = 0।
ঠিক আছে, কোনো সরণ হয় নাই। আর এক্স এফ একটা ফাইনাল সরণ আমরা নামকরণ করলাম, ধরো এক্স এফ ইকুয়াল টু এক্স, যেটা আমি চিত্রে দেখানোর চেষ্টা করেছি। দেখো এই যে এক্স ইকুয়াল টু জিরো, এটা হচ্ছে স্বাভাবিক অবস্থা বা সাম্যাবস্থা, এটা ধরো ইনিশিয়াল সরণ, তো সেটাকে আমরা জিরো নামকরণ করলাম। আর ফাইনালি আমাদের এখানে সরণ হয়েছে কত, এক্স। তাহলে সেই কন্ডিশনটা যদি আমরা এই সমীকরণটাতে অ্যাপ্লাই করি, তাহলে স্প্রিং পটেনশিয়াল এনার্জি কত আসে বলো তো, হাফ কে এক্স স্কয়ার, এটা হ্যাঁ। তো একটা নির্দিষ্ট স্প্রিং এর ক্ষেত্রে হাফ কে তো কনস্ট্যান্ট, তাহলে আমরা এখানে কি লিখতে পারি, তাহলে আমরা লিখতে পারি না যে ইপি সমানুপাতিক এক্স স্কয়ার, তার মানে আমার স্প্রিং পটেনশিয়াল এনার্জি কি হচ্ছে বলো, স্প্রিং পটেনশিয়াল এনার্জি সরণের বর্গের সমানুপাতিক, বাট অভিকর্ষীয় বিভব শক্তিটা হচ্ছে শুধু সরণের সমানুপাতিক। সো দ্যাট ইজ দ্য বেসিক ডিফারেন্স। স্প্রিং পটেনশিয়াল এনার্জি এবং গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল এনার্জির মধ্যে বেসিক ডিফারেন্স হচ্ছে এইটা, যে গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল এনার্জি হচ্ছে সরণের সমানুপাতিক, বাট স্প্রিং পটেনশিয়াল এনার্জি হচ্ছে সরণের বর্গের সমানুপাতিক। দেখো তো এটা ক্লিয়ার হয়েছে কিনা, এটা আমাকে বলো। তাহলে আমরা এই সমীকরণটা ব্যবহার করব স্প্রিং পটেনশিয়াল এনার্জি বের করার জন্য। এগুলোর গুরুত্বপূর্ণ কিছু অঙ্ক আছে, পরে আমি অঙ্কের দিকে যাব, বিবিধ অনেক অঙ্ক আছে যেগুলো আমি লাস্টের ক্লাসের দিকে পড়াবো। আপাতত এই সমীকরণটা একটু মনে রাখবে। এবং স্প্রিং বিভব শক্তি বের করার যে সমীকরণটা আমরা বের করলাম, আসলে এটা অলরেডি আগেই বের করা হয়েছে, ওই যে স্প্রিং সংকোচন বা প্রসারণীকৃত কাজ, ওই কাজটাই তো বিভব শক্তি, প্রযুক্ত বল দ্বারা যে কাজ হয়। তো সেই যে সমীকরণটা আমরা জানি, সেই সমীকরণ ব্যবহার করে আমরা পরবর্তীতে অঙ্ক করব। কিন্তু আমরা এখানে মূল যে জিনিসটা জানলাম, যে এখানে স্প্রিং বিভব শক্তিও প্লাস হতে পারে, ধনাত্মক হতে পারে, ঋণাত্মক হতে পারে, কিন্তু অভিকর্ষ বিভব শক্তির সাথে স্প্রিং বিভব শক্তির মধ্যে পার্থক্য হচ্ছে যে আমার অভিকর্ষ বিভব শক্তি সেটা তোমার সরণের সমানুপাতিক, বা স্প্রিং বিভব শক্তি হচ্ছে সরণের বর্গের সমানুপাতিক। এই হচ্ছে তোমার স্প্রিং বিভব শক্তি এবং অভিকর্ষ বিভব শক্তির মধ্যে পার্থক্য। তো ক্লিয়ার হয়েছে তোমরা, এই টপিকটা ক্লিয়ার হয়েছে যে স্প্রিং বিভব শক্তি আমরা কিভাবে বের করতে পারি? জি স্যার। আচ্ছা, এবারে আমরা গুরুত্বপূর্ণ আর একটা টপিক নিয়ে একটু আলোচনা করব, সেটা হচ্ছে তোমার কাজ শক্তি উপপাদ্য, ওয়ার্ক এনার্জি থিওরিম। তো কাজ শক্তি উপপাদ্যটা আমি এখানে লিখে রেখেছি, দেখো খুবই ইজি একটা টপিক, এটা 4-5 মিনিট আমি সময় ব্যয় করব এখানে। যে কোনো বস্তুর উপর প্রযুক্ত কোনো বস্তুর উপর নিট বল দ্বারা কৃত কাজ বস্তুটির গতিশক্তির পরিবর্তনের সমান। তার মানে কোনো বস্তুর উপরে যদি একটা বল হলে তার নিট বল বলার দরকার হয় না, কিন্তু অনেকগুলো বল যদি প্রযুক্ত হয়, তাহলে অনেকগুলো বল মিলে ওই বস্তুতে কি একটা নিট বল কাজ করে, যেটা আমরা নিউটনিয়ান বলবিদ্যা অধ্যায় পড়ে এসেছি, ওই যে সামেশন এফ, ওই সামেশন এফটাকে তোমার কি বলা হয়, নিট বল। তো কোনো বস্তুর উপর প্রযুক্ত এই যে নিট বল দ্বারা কৃত কাজ, নিট বল বা লব্ধি বল দুটাই বলতে পারো, তো এই নিট বল দ্বারা কৃত কাজ বস্তুটির গতিশক্তির পরিবর্তনের সমান। তার মানে কৃত কাজটা কার সমান হচ্ছে, আমরা যদি ম্যাথমেটিক্যালি লিখতে চাই তাহলে গতিশক্তির পরিবর্তনের সমান হচ্ছে। ধরো আমরা যদি একটা চিত্র দেখাই, যে ধরো এখানে একটা এমকেজি ভরে বস্তু আছে, সেখানে বল প্রয়োগ করে তুমি এটাকে এই জায়গায় তুমি নিয়ে এসছো ধরো, তো এটা ধরো তার ইনিশিয়াল যে ভেলোসিটি সেটা হচ্ছে ভি নট, আর এটা হচ্ছে ফাইনাল ভেলোসিটি, দ্যাট ইজ ভিএফ, বা ভিও লিখতে পারো, কোনো সমস্যা নেই। আর এটার উপরে তুমি বল প্রয়োগ করার ফলে কি হয়েছে, তোমার কাজ হয়েছে। তো সেই ক্ষেত্রে আমরা এটাকে লিখতে পারি যে কোনো বস্তুর উপর লব্ধি বল দ্বারা কৃত কাজ, এই কাজটা কার সমান হবে, গতিশক্তির পরিবর্তনের সমান হবে। এখন এটা দুইটা ক্ষেত্রে এই উপপাদ্যটা আছে, আমি দুইটা ক্ষেত্রে একটু লিখে দেখাচ্ছি, হাফ এম ভি স্কয়ার মাইনাস হাফ এম ভি নট স্কয়ার। এই ক্ষেত্রে কিন্তু আবার এটাকে আমরা এইভাবে লিখতে পারি, ডাব্লিউ ইকুয়াল টু হাফ এম ভি নট স্কয়ার মাইনাস হাফ এম ভি, আচ্ছা ভি ফাইনাল লিখেছি আমি, ভি ফাইনাল লেখো এখানে, আর এখানে হচ্ছে ভি ফাইনাল তার উপরে স্কয়ার। দুইটাই কিন্তু সঠিক, কিন্তু দুইটার মধ্যে কিন্তু ব্যবহারের একটা পার্থক্য আছে, একটু খেয়াল করেছো তোমরা? প্রথমটার ক্ষেত্রে দেখো এই বস্তুটার শক্তি বৃদ্ধি পাচ্ছে। শক্তি বৃদ্ধি পায় কখন বলতো, যখন কোন একটা বস্তু ত্বরণশীল হয় নাকি মন্দনশীল হয়? শক্তি কখন বৃদ্ধি পায় কোন বস্তু, যখন কোন একটা বস্তু ত্বরিত হয়, যখন কোন একটা বস্তু ত্বরিত হয়, ত্বরণশীল হয়, তখন তার শক্তি বৃদ্ধি পায়। আচ্ছা বলো তো, চলন্ত গাড়ি তুমি গিয়ার যখন আস্তে আস্তে বৃদ্ধি করো, তখন তার গতি কি বৃদ্ধি পায় না? তো গতি বৃদ্ধি পাওয়া মানে কি, তার মানে ত্বরণশীল হচ্ছে, আর ত্বরণশীল হওয়া মানে তার শক্তি বৃদ্ধি পাবে। আর দ্বিতীয় যে উদাহরণটা নিচের যে এটা এক যে ব্যাপারটা, সেটা হচ্ছে শক্তি বৃদ্ধির ক্ষেত্রে এটাই লেখা যায়। আর দুই নাম্বার ক্ষেত্রটা শক্তি হ্রাসের ক্ষেত্রে লেখা হয় কখন, যখন তোমার কোন একটা বস্তু গাড়ি ধরো গতিশীল আছে, তুমি তাকে ব্রেক করলে। আচ্ছা বলো তো, চলন্ত গাড়ি যদি ব্রেক করা হয় তাহলে কি গতি বৃদ্ধি পায় না হ্রাস পায়?
হ্রাস পায়। হ্রাস হ্রাস পায়, তাহলে এটা কি ত্বরণশীল না ত্বরণশীল হবে না মন্দনশীল হবে? মন্দনশীল। মন্দন। বন্ধন। হবে। তো মন্দন হলে সেই ক্ষেত্রে তোমার ইনিশিয়াল গতিশক্তিটা প্রথমে থাকবে আর ফাইনাল গতিশক্তিটা পরে থাকবে, এগুলো প্রমাণ আছে। আর যখন তোমার ত্বরণশীল হবে তথা শক্তি বৃদ্ধি পাবে, তখন প্রথমে কোন গতিশক্তিটা থাকবে? ফাইনাল গতিশক্তিটা থাকবে, ফাইনাল গতিশক্তি। আর পরেরটা হচ্ছে তোমার ইনিশিয়াল গতিশক্তিটা থাকবে, মানে আদি গতিশক্তিটা থাকবে। এখন এটা আমরা প্রমাণ করতে পারি কি করে? প্রমাণ খুবই ইজি প্রমাণ। আচ্ছা 2-3 লাইনে এই প্রমাণটা হয়ে যাবে। আচ্ছা এখন এখানে হ্যাঁ বলো। স্যার কাজ কি শুধু গতিশক্তির পরিবর্তনের সমানই হবে, বিভব শক্তির পরিবর্তনের সমান হবে না? না না, বিভব শক্তি হবে না এখানে। কাজ হচ্ছে যেহেতু বস্তুটা গতিশীল আছে আনুভূমিক তল বরাবর, এখানে কোনো বিভব শক্তি নাই। তাহলে তোমার এখানে কিন্তু পড়ন্ত বস্তুর ক্ষেত্রে কিন্তু সেখানে বিভব শক্তিও থাকবে, তার রিলেটেড দু একটা ম্যাথ আমি করাবো পরে, আপাতত একটু ধৈর্য ধরতে হবে। আচ্ছা আমরা এটা আনুভূমিক গতির ক্ষেত্রে এটা পড়ছি। তাহলে আমরা কি বললাম যে কোনো বস্তুর উপর প্রযুক্ত নিট বল দ্বারা কৃত কাজ বস্তুটির গতিশক্তির পরিবর্তনের সমান। তো সেই ক্ষেত্রে আবার তোমার যখন পড়ন্ত বস্তু হবে সেখানে বিভব শক্তির কনসেপ্টটাও আসবে। সেই টাইপের কিছু অঙ্ক আমি দু একটা অঙ্ক করানোর চেষ্টা করব পরবর্তী ক্লাসে। আচ্ছা তাহলে আমরা 1 নং সমীকরণটা কখন ব্যবহার করব একটু বলো তো, একটু কুইক রেসপন্স করো। ত্বরণ থাকলে। ত্বরণ থাকলে স্যার যখন ত্বরণ থাকলে অর্থ কি? শক্তি শক্তি বৃদ্ধি পাবে। বৃদ্ধির ক্ষেত্রে। আর 2 নং সমীকরণটা আমরা কখন ইউজ করব? বৃদ্ধি পায় মন্দন হলে। তার মন্দন হলে। মন্দন হলে মন্দনের বা ক্ষেত্রে। শক্তি হ্রাস পেলে। শক্তি হ্রাস পায়। হ্রাস পায়। তাহলে দুইটা ক্ষেত্রে কিন্তু মনে রাখবে। হ্যাঁ দুইটা ক্ষেত্রে মনে রাখতে হবে, কেননা কোন ক্ষেত্রে ফাইনাল মানে ইনিশিয়াল গতিশক্তিটা প্রথমে থাকবে আর ফাইনাল গতিশক্তিটা পরে থাকবে, এটা কিন্তু একটু মাথায় রাখতে হবে। তাহলে শক্তি বৃদ্ধির ক্ষেত্রে ইনিশিয়াল গতিশক্তি ফাইনালটা প্রথমে থাকবে আর ইনিশিয়াল গতিশক্তি পরে থাকবে। আর শক্তি হ্রাসের ক্ষেত্রে আদি গতিশক্তিটাই বেশি থাকবে আর শেষ গতিশক্তিটা যেহেতু কম হবে এই জন্য এটা পরে থাকবে। তার মানে এগুলোকে কিন্তু আমরা এভাবে লিখতে পারি, হাফ এম ভি স্কোয়ার, এটাকে আমরা কিন্তু এভাবে লিখতে পারি কে ফাইনাল মাইনাস কে ইনিশিয়াল। কে ফাইনাল মানে হচ্ছে ফাইনাল গতিশক্তি, কে ইনিশিয়াল মানে হচ্ছে ইনিশিয়াল গতিশক্তি, দ্যাট ইজ ইকুয়াল টু আমরা এটাকে লিখতে পারি ডেল কে। আবার এটার ক্ষেত্রে আমরা লিখতে পারি কে ইনিশিয়াল মাইনাস কে ফাইনাল, দ্যাট ইজ ইকুয়াল টু ডেল কে। তার মানে শক্তি বৃদ্ধি হোক বা শক্তি হ্রাস হোক, প্রতি ক্ষেত্রে কি হবে? কৃত কাজটা কার সমান হবে? গতিশক্তির পরিবর্তনের সমান হবে। ঠিক আছে? আচ্ছা এখন এটা প্রমাণ করবা কি করে? প্রমাণ একেবারে ইজি। দেখো আমি একটু শর্টকাট একটা প্রমাণ দেখাই। যে ধরো এখানে একটা বস্তু আছে, ধরো এই বস্তুটার ভর হচ্ছে তোমার m কেজি। ঠিক আছে, এখন এই বস্তুটার উপরে তুমি বল প্রয়োগ করে ধরো তোমার বস্তুটা এখানে এলো, ধরো তা আদি যে বেগটা ধরো সেটা ভি নট, সেটা 0 হতে পারে, একটা মানও থাকতে পারে, সেটা আলাদা কেস। আর শেষ বেগটাকে আমি নামকরণ করলাম ধরো ভি। আচ্ছা এখন এখানে সরণ কতটুকু হয়েছে, এই সরণটাকে আমরা ধরো নামকরণ করলাম এস। এক্সও লিখতে পারো, কোনো সমস্যা নাই। এই বস্তুটার উপরে তুমি বল প্রয়োগ করে তার সরণ হয়েছে তোমার এস। আচ্ছা এখন বলো তো এখানে কি বেগ কি একই আছে না বেগের পরিবর্তন হয়েছে বলো তো? পরিবর্তন হয়েছে। আচ্ছা তাহলে একটু নরমাল ভাষা দিয়ে তোমরা বলো, কাজ মানে কি বলো? কাজ মানে হচ্ছে বল ইনটু সরণ, এফ ইনটু এক্স। আচ্ছা এক্স না, আমরা এখানে এস লিখেছি, তাহলে আমরা এখানে এস লিখবো। তোমরা কি বুঝতে পেরেছো আমরা চিত্রে সরণটাকে কি নামকরণ করেছি? এস। তাহলে আমরা এস লিখতে হবে। তাহলে w ইকুয়াল টু এফ এস, দ্যাট ইজ ইকুয়াল টু এফ মানে কত লিখতে পারি আমরা বলো তো? এম এ ইনটু এস। আচ্ছা বলো তো এফ সমান এম এ কেন লিখেছি বলো তো? যেহেতু বেগের পরিবর্তন, কারণ এখানে ত্বরণ কাজ করছে। হ্যাঁ না, যেহেতু বেগের পরিবর্তন হয়েছে, আর বেগের পরিবর্তন হওয়া মানে সেখানে ত্বরণ থাকবে, কেননা বেগের পরিবর্তনের হারকে কি বলা হয়? ত্বরণ। যার জন্য আমরা এফ এর পরিবর্তে আমরা কি লিখতে পারি? এম এ লিখতে পারি। দেখো এটা ক্লিয়ার হয়েছে কিনা? আচ্ছা এবারে দেখো এখান থেকে আমরা লিখতে পারি আরেকটা সমীকরণ, দেখো ভি স্কয়ার ইকুয়াল টু ভি নট স্কয়ার প্লাস 2as। এটা লেখা যায় কিনা এটা আমাকে বলো। তাহলে a এর আমরা লিখতে পারি ভি স্কয়ার মাইনাস ভি নট স্কয়ার ডিভাইডেড টু, এই যে as এর যে মানটা তোমরা বের করলে এইটা এখানে প্রয়োগ করো। এইটা যদি প্রয়োগ করা হয় তাহলে ফাইনালি দেখো ওইটাই তৈরি হচ্ছে, দেখো হাফ এম ভি স্কয়ার মাইনাস হাফ এম ভি নট স্কয়ার। দেখো তো প্রমাণটা বুঝতে পেরেছো কিনা? খুবই ইজি প্রমাণ, এটা কোনো প্রমাণই না। তার মানে প্রথমে আমরা কাজের সমীকরণটা লিখলাম, তারপর এফ সমান এম এ লেখা হলো। এবারে গতির যে সমীকরণটা আছে সেই সমীকরণে আমরা জানি যে ভি স্কয়ার ইকুয়াল টু ভি নট স্কয়ার প্লাস 2s, ত্বরণশীল হলে এটা লেখা হয়। তাহলে সেখান থেকে as এর মানটা বের করে এই সমীকরণে অ্যাপ্লাই করলে আমরা পেয়ে যাচ্ছি। তাহলে কৃত কাজ কার সমান হয়েছে বলো? গতিশক্তির পরিবর্তনের সমান।
এটা কোন ক্ষেত্রে প্রমাণটা করলাম আমরা, বলো? শক্তি বৃদ্ধি না শক্তি হ্রাস? শক্তি বৃদ্ধির আর ক্ষেত্রে। বৃদ্ধি। আচ্ছা, বৃদ্ধির ক্ষেত্রে শক্তি হ্রাস হলে কি পারা যাবে না? শক্তি হ্রাসের ক্ষেত্রে এই যে প্লাসের জায়গায় কি লিখতে হবে? মাইনাস। মাইনাস হবে। সেই ক্ষেত্রে দেখবে যে এইটা মাইনাস হবে আর এইটা প্লাস হয়ে যাবে, তখন সমীকরণ ক্যালকুলেশন করলে এই আদি গতিশক্তিটা প্রথমে আসবে আর শেষ গতিশক্তিটা পরে যাবে। ক্লিয়ার কিনা এটা আমাকে জানাও তো সবাই। জি জি স্যার স্যার। আচ্ছা, তো এটাই হচ্ছে কাজ শক্তি উপপাদ্য। তার কাজ শক্তি উপপাদ্যের মূল কনসেপ্টটা হচ্ছে যে কোনো বস্তুর উপর নিট বল দ্বারা কৃত কাজ বা লব্ধি বল দ্বারা কৃত কাজ বস্তুটির গতিশক্তির পরিবর্তনের সমান। আচ্ছা, এই জায়গা থেকে কিন্তু আমরা দুই একটা প্রশ্নের অনুধাবনমূলক প্রশ্নের উত্তর দিতে পারি। বলতো কোনো বস্তু সমবেগে গতিশীল হলে কাজ হয় না কেন, ব্যাখ্যা করো। তো কাজ হয় না কেন? গতিশক্তির পরিবর্তন হয় না। ভেরি গুড, গতিশক্তির পরিবর্তন হচ্ছে না। এই যে দেখো, এই ক্ষেত্রে দেখো এটা কাজ শক্তি উপপাদ্য দিয়ে কিন্তু আমরা ব্যাখ্যা করতে পারি। কেননা কোনো বস্তু সমবেগে গতিশীল হলে ভি ইকুয়াল টু কত? ভি নট। ভি ইকুয়াল টু যদি ভি নট হয় তাহলে কাজ শক্তি উপপাদ্য অনুসারে আমরা কি লিখতে পারি? ডাব্লিউ ইকুয়াল টু হাফ এম ভি স্কয়ার মাইনাস হাফ এম ভি স্কয়ার। যেহেতু বেগের পরিবর্তন হচ্ছে না তাহলে ভি নট এর পরিবর্তে আমরা কি লিখবো? ভি লিখবো। তো এইটা এটা কাটাকাটি হলে কত হবে? 0 হবে। তার মানে এটা কিন্তু আমরা কাজ শক্তি উপপাদ্য দিয়েও ব্যাখ্যা করতে পারি। আবার ওইভাবেও ব্যাখ্যা করা যায় যে কোনো বস্তু সমবেগে গতিশীল হলে কাজ হয় না কেন। তার কারণটা হচ্ছে যে কোনো বস্তু সমবেগে গতিশীল হলে তার উপরে কোনো বল প্রযুক্ত হয় না। কেননা আমরা জানি যে F is equal to ma, that is equal to m, আর a মানে হচ্ছে বেগের পরিবর্তনের হার। তো যেহেতু বেগের কোনো পরিবর্তন হচ্ছে না তার মানে m into 0 divided dt that is equal to 0। তার মানে এক্ষেত্রে বল শূন্য হচ্ছে, আর বল শূন্য হলে সেখানে কোনো কাজ হবে না। বল না থাকলে তো কোনো কাজ হবে না, তাই না? কেননা আমরা জানি যে W that is equal to F S cos theta। তো যেহেতু F এর মানে শূন্য তাহলে কাজ কোত্থেকে আসবে? শূন্য হয়ে যাবে। তো এটা কাজ শক্তি উপপাদ্য দিয়ে ব্যাখ্যা করা যায়, আবার এইটা এই সমীকরণ দিয়ে ব্যাখ্যা করা যায়। ঠিক আছে? অনুধাবনমূলক প্রশ্ন এগুলো, যে কোনো বস্তু সমবেগে গতিশীল হলে কাজ হয় না কেন, ব্যাখ্যা করো। ক্লিয়ার হয়েছে সবাই? জি স্যার। আচ্ছা, এবারে এই যে আমরা যে কাজ শক্তি উপপাদ্য পড়লাম এটার একটা অ্যাপ্লিকেশন, একটা অঙ্ক করে আমাকে দেখাও দেখি তোমরা পারো কিনা। এটা বইয়েরই একটা অঙ্ক এবং খুব ইম্পর্টেন্ট অঙ্ক, এটা বোর্ড পরীক্ষায় এসছে। ধরো এটা একটা আনত তল, হ্যাঁ এটা একটা আনত তল। এই তল বেয়ে ধরো একটা গাড়ি নিচের দিকে নামতেছে, ধরো নিচের দিকে। এই অ্যাঙ্গেলটাকে ধরো আমরা নামকরণ করলাম 30 ডিগ্রি, থেটাটা আমরা বলে দিলাম 30 ডিগ্রি। ঠিক আছে? আচ্ছা, তো এখান থেকে একটা গাড়ি নিচের দিকে নামতেছে। গাড়ি আমি পরিপূর্ণ ড্রয়িং করলাম না, এইভাবে গাড়িটাকে আমি ইন্ডিকেট করলাম। তো এই জায়গায় সে কত বেগে নামতেছে এই বেগের মানটা বলা হলো ধরো 20 মিটার পার সেকেন্ড বেগে একটা গাড়ি আনত তল বরাবর নিচের দিকে নামতেছে। আনত তলটা কিভাবে আছে ভূমির সাথে সেটা কিন্তু বলে দেওয়া আছে। বলো তো ভূমির সাথে আনত তলটা কত ডিগ্রি অ্যাঙ্গেলে আছে? 30 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে। 30 ডিগ্রি অ্যাঙ্গেল। আচ্ছা, এখন এখানে গাড়িটার ভর আমি ধরো বলে দিলাম, এটা বইয়েরই অঙ্ক, এটা মানগুলো হয়তো পরীক্ষা আসলে চেঞ্জ হবে। m ইকুয়াল টু ধরো 2000 কেজি। জি এর মানটা ধরো রাউন্ড ফিগারে আমি ধরে নিলাম 10 মিটার পার সেকেন্ড স্কয়ার। আর এই যে আনত তল বরাবর যে গাড়িটা নিচের দিকে নামতেছে এই যে সরণটা এটাকে ধরো আমরা নামকরণ করলাম s ইকুয়াল টু ধরো তোমার 70 মিটার। আমরা একটা সরণ দিয়ে দিলাম। ঠিক আছে? আচ্ছা, এখন বলো তো এই গাড়িটা যখন আনত তল বরাবর নিচের দিকে মানে এই পয়েন্ট থেকে নামা শুরু করেছে, কত বেগে নামা শুরু করেছে বলতো? ভি নট বেগে। এবং সেই বেগের মানটা আমি কত বলে দিয়েছি? 20 মিটার পার সেকেন্ড। তার মানে 30 ডিগ্রি কোণে আনত একটি তল বরাবর একটি গাড়ি 20 মিটার পার সেকেন্ড বেগে নামার সময় ব্রেক করলো। এর ফলে গাড়িটা 70 মিটার দূরত্ব অতিক্রম করে এই পয়েন্টে এসে ভূমিতে এসে থেমে গেল। 70 মিটার দূরত্ব অতিক্রম করে এই ভূমিতে এসে থেমে গেল। সে কি করেছে? ব্রেক করেছে। এখন চাওয়া হয়েছে তোমার কাছ থেকে যে ব্রেক জনিত বলের মান কত। ব্রেক জনিত বলের মান কত? ব্রেক জনিত বলটাকে ধরে আমরা নামকরণ করলাম F, that is equal to what? আচ্ছা, এখন বলো তো এই যে গাড়িটা 20 মিটার পার সেকেন্ড বেগে আনত তল বরাবর যে নিচের দিকে নামছে এটা কোন বলের কারণে নিচের দিকে নামছে একটু বলো তো? অভিকর্ষ বল। অভিকর্ষ বল টোটালটাই কি তল বরাবর কাজ করবে নাকি উপাংশে বিভাজিত হবে? উপাংশটা। অংশ। এই অঙ্কগুলো কিন্তু করানো হয়েছে, দেখো অনেকে মনে রেখেছো। এইটা হচ্ছে তোমার mg, ঠিক আছে? আচ্ছা, এইটা হচ্ছে প্রতিক্রিয়া বল, এই অ্যাঙ্গেলটা হবে তোমার থেটা 30 ডিগ্রি। এই উপরের দিকে এটা হচ্ছে প্রতিক্রিয়া বল। আর এই বরাবর যে উপাংশটা তৈরি হয় এই বরাবর যে উপাংশ সেটা হচ্ছে mg cos 30 ডিগ্রি।
আমি এটি একবারে লিখলাম, হ্যাঁ, থিটা না লিখে 30 ডিগ্রি লিখলাম একবারে। আর এই বরাবর যে বলটা কাজ করছে সেটা mg sin 30 ডিগ্রি। দেখো তো এই যে ওজনের উপাংশটার ব্যাপারটা ক্লিয়ার হয়েছে কিনা এটা আমাকে বলো। জি জি স্যার। স্যার। এখন ঘর্ষণ বলটা কোন দিকে থাকবে? ঘর্ষণ বল বা ব্রেকজনিত বল, ঘর্ষণ বল না ব্রেকজনিত বল, ব্রেকজনিত বলটা কোন দিকে থাকবে বলো তো? উপরের দিকে থাকবে না? তো এই ব্রেকজনিত জি, স্যার। বলটাকে আমরা নামকরণ করলাম এফ। তাহলে এখন খেয়াল করো, দেখো আমি এখানে কাজ শক্তি উপপাদ্য প্রয়োগ করব। আমি এই কাজ শক্তি উপপাদ্য প্রয়োগ করে আমরা অঙ্কটা করতে চাই। আচ্ছা বলো তো, এখানে গাড়িটা 30 ডিগ্রি কোণে আনত একটি তল বরাবর 20 মিটার পার সেকেন্ড বেগে নিচে নামার সময় ব্রেক করলো। এর ফলে গাড়িটি 70 মিটার দূরত্ব অতিক্রম করে ভূমিতে এসে থেমে গেল। চেয়েছে ব্রেক জনিত বল কত? এটা ঘতে এই প্রশ্নটা আসতে পারে। আর গতে আসতে পারে যে তল কর্তৃক গাড়ির উপরে প্রতিক্রিয়া বলটা কত। আর তো প্রতিক্রিয়া বলটা কত এটা ইজিলি বের করা যায়। প্রতিক্রিয়া বল কত এখান থেকে চিত্র থেকে দেখা যাচ্ছে। দেখো প্রতিক্রিয়া বল mg cos 30 ডিগ্রি। mg cos 30 তো ডিগ্রি। m এর মান কত বলা হয়েছে? 2000 ইনটু g হচ্ছে 10 ইনটু cos 30 ডিগ্রি। তাহলে ক্যালকুলেশন করলে যে রেজাল্ট হবে তত নিউটন। এটা হচ্ছে প্রতিক্রিয়া বল। এটা 3 মার্কের জন্য এই প্রশ্নটা আসতে পারে। এটা গতে আসে, ঠিক আছে। ঘতে যে প্রশ্নটা তোমার চাওয়া হয়, এটা সৃজনশীল প্রশ্ন, আমি সলিউশন করতেছি এখন। তো ঘতে যেটা চাওয়া হয় যে এই যে ব্রেক জনিত বলের মান কত, এফ এর মানটা কত। তো তোমার ব্রেক জনিত বল কোন দিকে কাজ করবে বলো তো? গতির বিপরীত দিকে কাজ করবে। তো গাড়িটা তো তল বরাবর নিচের দিকে নামছিল, তাহলে ব্রেক জনিত বল কোন দিকে কাজ করবে? গতির বিপরীত দিকে, উপরের দিকে। তো সেই ব্রেক জনিত বলের নামটা আমরা করেছি এফ। এখন আমরা এখানে কাজ শক্তি উপপাদ্য যদি প্রয়োগ করতে চাই তাহলে এটা কোনটা আসবে? শক্তি বৃদ্ধি না শক্তি হ্রাস? স্যার রাশ। শক্তি হ্রাস। কেন শক্তি হ্রাস আসবে? কেননা তুমি কারণ ব্রেক করেছো, ব্রেকজনিত বল। ব্রেক জনিত বল কাজ করছে, এখানে ব্রেক করেছো তুমি, তার মানে এখানে মন্দন হবে। আচ্ছা তো এখন বলো তো কৃত কাজ, দেখো কৃত কাজ W দ্যাট ইজ ইকুয়াল টু হাফ এম। প্রথমে কোন গতি শক্তি আসবে তাহলে বলো? শক্তি হ্রাসের ক্ষেত্রে কোন হাফ গতি এম ভি শক্তি নট আসে? স্কয়ার। আদি V গতি naught শক্তিটা square, প্রথমে আদি আসবে হাফ এম ভি নট স্কয়ার মাইনাস হাফ এম ভি স্কয়ার। দেখো তো এই সমীকরণটা লেখার ব্যাপারটা ক্লিয়ার হয়েছে কিনা, যে কোনটা আদি জি গতি স্যার। শক্তিটা কখন প্রথমে আসবে কখন পরে আসে। শক্তি হ্রাস হলে আদি গতি শক্তি প্রথমে আসবে আর শেষ গতি শক্তিটা পরে যাবে, ঠিক আছে। আচ্ছা এখন কাজ মানে কি বলো তো? কাজ মানে আমরা কি লিখতে পারি? বল ইনটু সরণ। আচ্ছা এখন বলো চিত্র থেকে বলো তো সরণ মানে আমার এখানে কত সরণ হয়েছে? 70, am I right? জি স্যার। জি স্যার। আর বল কত প্রযুক্ত হচ্ছে এখন গাড়ির উপরে বলো তো? স্যার এখানে mg sin থিটা। আচ্ছা mg sin থিটা। এখানে কিন্তু দেখো আরেকটা বল কিন্তু আছে, একটু দেখো ভালো করে খেয়াল। মাইনাস এফ। মাইনাস এফ। আচ্ছা এখন বলো তো কোন বলটা বড় বলো তো? এই mg sin 30 ডিগ্রি mg বড় sin নাকি থিটা। mg sin 30 ডিগ্রিটা বড় হবে না তোমার ব্রেক জনিত বলটা বড় হবে? স্যার mg sin 30 ডিগ্রি বড় হবে, আচ্ছা কারণ mg, বস্তুটা নিচে পড়তেছে। আচ্ছা mg sin 30 ডিগ্রি যদি বড় হয় তাহলে কিন্তু গাড়িটা এখানে এসে থামবে না, গাড়ি চলতেই থাকবে। ব্রেক জনিত বলের চেয়ে যদি এই বলটাই বড় হয় তাহলে গাড়ি কিন্তু কখনো থামবে না, গাড়ি কিন্তু কন্টিনিউয়াস মুভিং এ থাকবে। আমার কথা কি বুঝতে পেরেছো? জি স্যার। ব্রেক জনিত বল বড় বলেই তো গতি জড়তার কারণে কিছু দূরত্ব অতিক্রম করে সেটা থেমে যাবে। তার মানে অবশ্যই ব্রেক জনিত বল কি হতে হবে? গাড়ি থামতে হলে অবশ্যই ব্রেক জনিত বলটা গতির দিকে যে বল কাজ করছে তার চেয়ে অবশ্যই কি হতে হবে? বড় হতে হবে, তাছাড়া তো গাড়ি থামবে না। জি স্যার বুঝতে পারছি। তো কে বড় হবে এখন বলো? ব্রেক জনিত বলটা বড় হবে। তাহলে আমরা এফ এখানে বড় কি, হবে। তাহলে এই যে ডাব্লিউ সমান যে আমরা জানি এফএস, তাহলে এফ এর জায়গায় আমরা কি 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 লিখতে চাচ্ছি এখন? কি লিখবো এখন বলো? এই এফ এর জায়গায় কি আমরা লিখতে পারি না এফ মাইনাস এম জি mg sin সাইন থিটা ইনটু এস? দেখো তো এইটাই হচ্ছে ডাব্লিউ, দ্যাট ইজ ইকুয়াল টু হাফ এম ভি নট স্কয়ার মাইনাস হাফ এম ভি স্কয়ার। অঙ্ক হয়ে গেছে, এখন মান বসাতে হবে। দেখো এই লাইনটা বুঝতে পেরেছো কিনা সেটা, এই লাইনটাই হচ্ছে আসল। ঘর্ষণ ব্রেক জনিত বলটা বড় হবে, তাহলে ব্রেক জনিত বল থেকে গতির দিকে যে বলটা আছে সেটা মাইনাস করতে হবে, করলে নিট যে বলটা গাড়ির উপরে কাজ করছে সেটা তুমি পেয়ে যাবে। তাহলে সেই ব্রেক জনিত বল মাইনাস গতির দিকের বল ইনটু সরণ, কেননা বলকে সরণ দ্বারা গুণ করলে আমরা কি পেয়ে যাব? কাজ পেয়ে যাব। দেখো এই লাইনটা ক্লিয়ার কিনা, বাকি এখন মান বসাতে হবে আর কিছুই না।
জি স্যার, বুঝতে পারছি। সবাইকে ঘুমিয়ে গেলে নাকি? কারো কোনো রেসপন্স নাই? তাহলে এখানে কি লিখবে? এখানে এফ মাইনাস এম মানে কত? 2000 কেজি। জি মানে কত? 10 ইন্টু সাইন 30 ডিগ্রি 30 ডিগ্রি ইন্টু এস মানে কত? এস মানে কতটুকু সরণ হয়েছে? 70 মিটার 70 ইন্টু ইজ ইকুয়াল টু হাফ এম, এম মানে হচ্ছে 2000 ইন্টু ভি নট স্কয়ার। ভি নট মানে আমি কত ভ্যালু দিয়েছি এখানে? 20। 20। ভি নট হচ্ছে 20 তোমার 20 20। তো 20 তার উপরে স্কয়ার মাইনাস হাফ ইন্টু এম মানে হচ্ছে তোমার 2000 ইন্টু ভি। এই ভিটা কত বলো তো? 0 0। স্কয়ার ইকুয়াল কেননা 70 মিটার দূরত্ব অতিক্রম করে সে থেমে গিয়েছে, তাহলে এটা শূন্য, শেষ বেগ। এইটা ক্যালকুলেশন করে এই এফ এর মানটা কত হবে বাসায় চেক করবে তোমরা। দ্যাট ইজ আনসার। এটাই হচ্ছে 4 মার্কের প্রশ্ন, পরীক্ষা আসে। ব্রেক জনিত বলের মানটা কত। তো দেখো তো ক্লিয়ার হয়েছে কিনা অঙ্কটা। আমরা কি এখানে প্রতিক্রিয়া বলটা কত, আর এর মান কিভাবে বের করতে হয়, আর ব্রেক জনিত বলের মানটা কত সেটা আমরা কাশ্বতী উপপাদ্য ব্যবহার করে বের করলাম। অঙ্কটার ব্যাপারে কারো কোনো সমস্যা বা জিজ্ঞাসা আছে কিনা এটা আমাকে বলো। এটাই হচ্ছে মূল লাইন, এইটা। ক্লিয়ার? সবাই ক্লিয়ার হয়েছে? জি স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে আমরা আজকে স্প্রিং বিভব শক্তি পড়লাম, কাশ্বতী উপপাদ্য পড়লাম, তার একটা ম্যাথমেটিক্যাল প্রয়োগ দেখলাম। এবারে গুরুত্বপূর্ণ আরেকটি টপিক, সেটা হচ্ছে সংরক্ষণশীল বল, অসংরক্ষণশীল বল কাকে বলে। এইগুলো সংজ্ঞা হিসেবে পরীক্ষা অনেক সময় আসে এবং অনুধাবনমূলক প্রশ্ন হিসেবে পরীক্ষা আসে। সংরক্ষণশীল বল, সংরক্ষণশীল বল, আর আরেকটা হচ্ছে অসংরক্ষণশীল বল। তো সংরক্ষণশীল বল কাকে বলে? উত্তর হচ্ছে যে কোনো একটি বস্তু যদি একটি পূর্ণ চক্র সম্পন্ন করে তার আদি অবস্থানে ফিরে আসে, তাহলে এই বস্তুটির উপর যে বল দ্বারা কৃত কাজ শূন্য হয়, সেই বলকে বলা হয় সংরক্ষণশীল বল। আমি আবারও বলছি, সংজ্ঞা 1 মার্কের জন্য আসে পরীক্ষায়, খুবই ইম্পর্টেন্ট। তাহলে সংরক্ষণশীল বলের সংজ্ঞা হচ্ছে কনজারভেটিভ ফোর্স, ইংলিশে বলা হয়। কি সংজ্ঞা? কি যে কোন একটি বস্তু একটি পূর্ণ চক্র সম্পন্ন করে যদি তার আদি অবস্থানে ফিরে আসে, তাহলে ওই বস্তুর উপর যে বল দ্বারা মোট কৃত কাজ শূন্য হয়, সেই বলকে বলা হয় সংরক্ষণশীল বল। পূজা বণিক বলো তো সংজ্ঞাটা, সংরক্ষণশীল বলের সংজ্ঞাটা বলো। কোন বস্তু পূর্ণ চক্র সম্পন্ন করে আবার পূর্বের অবস্থায় ফিরে আসার পর যে বল দ্বারা কৃত কাজ শূন্য হয় তাকে সংরক্ষণশীল বল বলে। সংরক্ষণশীল বল বলে। অভিকর্ষ বল হচ্ছে একটা সংরক্ষণশীল বল। অভিকর্ষ বল মানে হচ্ছে F = mg। আচ্ছা, এখন বলো তো, আমি একটু চিত্র দিয়ে একটু বোঝাচ্ছি। ধরো কোন একটা বস্তু আগে এই অবস্থানে ছিল, এই অবস্থানে ছিল, তুমি এই পথ ঘুরে এটাকে বি অবস্থানে নিয়ে গেলে, এই জায়গায় বি তে নিয়ে আসছো ধরো তুমি। আচ্ছা, বলো তো এ থেকে বি তে নেওয়ার ক্ষেত্রে আবার এই বস্তুটা বি থেকে আবার পুনরায় এ তে নিয়ে আসছে, তুমি এই পথে নিয়ে আসছো তুমি। আচ্ছা, বলো তো এটা হচ্ছে ভূমি, মাটি। আচ্ছা, বলো তো তুমি এই বস্তুটাকে যখন তুমি এ থেকে বি তে নিয়ে গিয়েছো, তখন কত হাইট নিয়ে গিয়েছো? ভূমি থেকে এই সাইডে নিয়ে গেছে, এটা আমরা নামকরণ করলাম এইচ। আচ্ছা, এখন বলো তো তুমি বস্তুটাকে যখন এ থেকে বি তে নিয়ে গেলে, ভালো করে বলবে, বস্তুটাকে যখন আমরা এ থেকে বি তে নিয়ে গেলাম, তখন অভিকর্ষ বল দ্বারা কাজ কত হবে বলো তো? mgh। স্যার mgh। mgh। সবাই কি একমত? জি স্যার। জি স্যার। অভিকর্ষ বল দ্বারা কৃত কাজ, অভিকর্ষ বল দ্বারা কৃত কাজ mg। mg। অভিকর্ষ বল দ্বারা কৃত কাজ mg হয়? পাগল, ওটা তো অভিকর্ষ বল। স্যার mgh ঘর্ষণ বলের কথা কিন্তু আমি উচ্চারণই করি নাই। দ্যাট ইজ -mgh। হয় কারণ বস্তুটা সরণ উপরের দিকে, আর অভিকর্ষ বল কেননা বস্তুটা স্যার অভিকর্ষ বলের বিপরীত কৃত কাজ হইছে। অভিকর্ষ বলটা তো নিচের দিকে mg, কিন্তু বস্তুটাকে এ থেকে বি তে নিয়ে যাচ্ছে উপরের দিকে, তো ঋণাত্মক কাজ হবে না? আর তুমি যখন বি থেকে এ তে নিয়ে আসবে, অভিকর্ষ বল দ্বারা কৃত কাজ, নট প্রযুক্ত বল কিন্তু এখানে আনা হচ্ছে না, অভিকর্ষ বল। তো বি থেকে যখন এ তে নিয়ে আসবে, তখন অভিকর্ষ বলের ডিরেকশন যেদিকে, সরণের ডিরেকশনের কোন দিকে? সেদিকে। দ্যাট ইজ W2 = +mgh। এম আই রাইট?
তাহলে মোট জি, কৃত স্যার। কাজ হবে W equal to W1 plus W2 that is equal to minus mgh plus mgh that is equal to 0। তাহলে টোটাল পথে তুমি যে এ থেকে বি তে গিয়ে আবার যে এতে ফিরে এলে, তাহলে কোন বল দ্বারা কৃত কাজ আমার এখানে W equal to 0 হয়েছে বলো? অভিকর্ষ বল, that is F equal to mg। অভিকর্ষ বল দ্বারা জি স্যার। যে বল দ্বারা কোন একটি বস্তুর একটি পূর্ণ চক্র সম্পন্ন করে আদি অবস্থানে ফিরে এলে যে বল দ্বারা কৃত কাজ শূন্য হয়, সেই বলটাকে তোমার কি বলা হয়? সংরক্ষণশীল বল। তো এই যে অভিকর্ষ বল হচ্ছে একটি সংরক্ষণশীল বল। দেখো একটা জিনিস খেয়াল করেছো তুমি, এই বস্তুটাকে এ থেকে যে বিভিন্ন পথ ঘুরে যে তুমি বি তে নিয়ে গেলে, আবার তুমি এ থেকে এই পথে যদি তুমি বি তে যাও, তাহলে বলো তো হাইটের কোনো পরিবর্তন হচ্ছে? না স্যার। অভিকর্ষ স্যার। বল দ্বারা কৃত কাজ তো হাইটের উপরে নির্ভর করে। সুতরাং তুমি যে পথে যাও না কেন, এই সংরক্ষণশীল বল কিন্তু সেই হাইটের উপরে তোমার পথের উপরে নির্ভর করে না। তাহলে সংরক্ষণশীল বলটা এটা অর্থাৎ এই যে এটা কার উপরে নির্ভর করে বলতো? তার আদি অবস্থান এবং শেষ অবস্থানের উপরে। কেননা এই আদি আর শেষ অবস্থান থেকে কি নির্ধারিত হয়? এই হাইট নির্ধারিত হয়, পথের উপর নির্ভর করে না। পথের উপরে নির্ভর করে না এটা। তাহলে সংরক্ষণশীল বল দ্বারা কৃত কাজ কত হয় বলো? শূন্য হয়। তার মানে সংরক্ষণশীল বলের মূল Zero। কনসেপ্টটা হচ্ছে যে তুমি তার আদি অবস্থান হতে শেষ অবস্থানে যেতে তুমি যে কাজ পাবে, শেষ অবস্থান থেকে আদি অবস্থানে এলেও কিন্তু সেই পরিমাণ কাজই তুমি পাবে। তার মানে এই বলের মাধ্যমে কিন্তু কাজকে পুনরুদ্ধার করা যায়। তুমি যেতে গিয়ে যে কাজ পাচ্ছ, হ্যাঁ কাজ নেগেটিভ, সেটা সমস্যা নাই, কিন্তু তুমি যাওয়ার ক্ষেত্রে যে কাজ পাবে, ফিরে আসার ক্ষেত্রে কিন্তু সেই কাজটাই তুমি পাবে। কিন্তু মোট যোগ করলে মোট কৃত কাজটা কি হচ্ছে? শূন্য হচ্ছে। এই জন্য অভিকর্ষ বল হচ্ছে একটি সংরক্ষণশীল বল। তড়িৎ বল এটা একটা সংরক্ষণশীল বল। তারপরে মহাকর্ষ বল এটাও সংরক্ষণশীল বল। এইগুলো একটু তোমরা উদাহরণগুলো দেখবে। হ্যাঁ, এখন অভিকর্ষ বল সংরক্ষণশীল বল কেন ব্যাখ্যা করো। এটা অনুধাবনমূলক প্রশ্ন হিসেবে আসবে 2 মার্কের জন্য। পরীক্ষা এলে কি পারা যাবে? এই চিত্র দিয়ে ব্যাখ্যা করতে হবে। জি স্যার। আচ্ছা, এবারে চলে আসো অসংরক্ষণশীল বল। সংরক্ষণশীল বলের উল্টোটাই হচ্ছে অসংরক্ষণশীল বল। যে অসংরক্ষণশীল বলের ক্ষেত্রে তাহলে একটা বস্তু আদি অবস্থান হতে শেষ অবস্থানে যাবে এবং শেষ অবস্থান থেকে আদি অবস্থানে এলে এই বস্তুর উপরে বল দ্বারা কৃত কাজ শূন্য হবে না। তাহলে সেই বলটার নামই হচ্ছে অসংরক্ষণশীল বল। তাহলে পরের যে টপিকটা সময় নাই, কেটে যাবে হয়তোবা। অসংরক্ষণশীল বল হচ্ছে, ঘর্ষণ বল হচ্ছে একটা অসংরক্ষণশীল বল। অসংরক্ষণশীল বল। তো ঘর্ষণ বল কেন অসংরক্ষণশীল বল বলো তো? তুমি এ থেকে স্যার বি তে কারণ যাও। হচ্ছে আদি অবস্থান কাজ থেকে শূন্য হয় না। হ্যাঁ, এক্ষেত্রে তার কারণ ঘর্ষণ বল সবসময় ঋণাত্মক হয়। হ্যাঁ, ঘর্ষণ বল দ্বারা কৃত গতির কাজ বিরুদ্ধে। সবসময় ঋণাত্মক হয়। সুতরাং এ থেকে বি তে গেলেও কাজ মাইনাস হবে,